বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে হলে, বিচার করতে হলে আপনার অতীতটাকে ভালো করে হচ্ছে ঘেঁটে দেখা দরকার। এবং আরেকটা জিনিস মাথায় রাখা দরকার যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্য হচ্ছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অভয়ারণ্য। সিআইএ বলুন, মোসাদ বলুন, MI6 বলুন, তারপরে হচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা বলুন, চীনের গোয়েন্দা সংস্থা বলুন, গোয়েন্দা সংস্থার জন্য অভয়ারণ্য। যেই জায়গাতে সংঘাত বেশি থাকবে সেই জায়গায় গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক পরিমাণে সেই জায়গাকে হচ্ছে পছন্দ করে, কারণ সেখানে তাদের বিচরণ সহজ। এবং মধ্যপ্রাচ্যে গত প্রায় 2-3 দশক ধরে যে সংঘাতগুলো চলছে, এগুলো গোয়েন্দা সংস্থাগুলোর ভিত শক্তিশালী করার জন্য যথেষ্ট সুযোগ তৈরি করে দিয়েছে। তা না হলে ইরানের সব জায়গায় গোয়েন্দা সংস্থাগুলো, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এত সিরিয়াসলি কিভাবে কাজ করে, এবং সেটা আজকে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই অঞ্চলে যতগুলো সরকার পরিবর্তন হয়েছে, যতগুলো সরকার এসেছে, যতগুলো সরকার শক্তিশালী হয়েছে, সবগুলোর পিছনে তারা কাজ করেছে। যতগুলো সরকার দুর্বল হয়েছে সেটার পিছনেও কাজ করেছে, যতগুলো সরকার শক্তিশালী হয়েছে সেটার পিছনেও কাজ করেছে। আবার সেই শক্তিশালী হওয়ার পরে যখন তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে, তখন আবার তাকে নামিয়ে দিয়েছে। এটা ইরাকের ক্ষেত্রে যেমন সত্য, ইরানের ক্ষেত্রে যেমন সত্য, সিরিয়ার ক্ষেত্রে যেমন সত্য, মিশরের ক্ষেত্রে যেমন সত্য, তুরস্কের ক্ষেত্রে যেমন সত্য, অন্য সব দেশের ক্ষেত্রেও সত্য। ইরানের ক্ষেত্রে দেখুন, যদি ইরানের ইতিহাস আমরা দেখি, আমরা অনেক সময় বলি যে ইরানের এত হাজার বছরের ইতিহাস, তাদের ঐতিহ্য আছে, তাদের রাষ্ট্রীয় আকেল আছে, তারা দমবে না, তাদেরকে ফেলে দেওয়া সম্ভব না। তুরস্ক থেকে আমরা বলি যে তুরস্কের 600 বছরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আছে, তাদেরকে কেউ দমাতে পারবে না। ভাই, 600 বছরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস দেখার দরকার না, আপনি 100 বছর দেখেন। এই 100 বছরে আজকের থেকে যদি আপনি 40 বছর আগে আসতেন, বা 25 বছর আগে, 30 বছর আগে যদি তুরস্কে আসতেন, আপনি বলতেন যে এটা আমি কোন জায়গায় আসছি। মারামারি, কাটাকাটি, মানে রাজনৈতিক বামপন্থা, ডানপন্থা, ইসলামপন্থী, মোটামুটি জগা খিচুড়ি টাইপের অবস্থা। তো তার রাষ্ট্রীয় আকল তখন কোথায় যায়? আবার ইরানের কথা দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইরানকে দখল করে রেখেছিল কে? প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন আর ফ্রান্স। ইরানের এই যে কি বলে রাজা শাহ পেহলেভি, তাদেরকে ক্ষমতা এনেছিল কে? আমেরিকা। কেন? কারণ হচ্ছে তার আগে যে সরকার প্রধান ছিল ইরানের, সে ক্ষমতা এসে বলছে যে আমি ইরানের কোন তেল এবং গ্যাস ক্ষেত্রকে বিদেশিদের হাতে ছেড়ে দেব না, ইরানের তেল এবং গ্যাস ক্ষেত্র থাকবে আমার এবং একমাত্র আমার। বলছে তুমি আসছো আমাদেরকে, এই ব্রিটেন, ফ্রান্স, এরা বলছে আমাদের এই বড় বড় বিপি, শেল, এই সমস্ত কোম্পানিগুলোকে তুমি তোমার দেশ থেকে তাড়িয়ে দেবে, আর হচ্ছে তুমি ওইখানে বসে সবকিছু খাবে। এটা কেমনে হয়? তাকে সুন্দর করে ক্ষমতাচ্যুত করে, তাকে দেশদ্রোহী বানিয়ে তারপরে হচ্ছে জেলে পড়েছে। সবচাইতে দেশপ্রেমী ব্যক্তিটি দেশদ্রোহী হয়ে গিয়েছিল। তারপর নিয়ে আসা হলো কাকে? শাহকে। শাহ এসে বলল যে ঠিক আছে, আমি সব কিছু উন্মুক্ত করে দিচ্ছি পশ্চিমা বিশ্বের জন্য, আমি তেল, গ্যাস যা আছে সব উন্মুক্ত করে দিচ্ছি। তারপর কি হয়েছে? উন্মুক্ত করে দিয়েছে। উন্মুক্ত করে দেওয়ার পরে হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে অর্থ আসছে, টাকা আসছে, পয়সা আসছে, সে পুরো সমাজটাকে সেই অনুযায়ী, সেই ধাঁচে পরিচালনা করার চেষ্টা করছে, সেইভাবে সংস্কৃতিটাকে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করেছে। তার আশেপাশে যেই সমস্ত হচ্ছে লোকজন ছিল, তাদেরকে সে দেদারসে খরচ করেছে, লাক্সারি জীবনযাপন করেছে। জাস্ট হচ্ছে তার কোনো মেহমান আসলে সেই মেহমানের রান্না বান্না করার জন্য সে ফ্রান্স থেকে হচ্ছে শেফ নিয়ে আসতো, ব্যাপক পরিমাণে টাকা আর টাকা, কিন্তু জনগণের হাতে ছিল না সেই টাকা। যাই হোক, পরবর্তীতে কি হলো? পরবর্তীতে সে বিভিন্ন ধরনের রিফর্ম নিয়ে আসলো সমাজের মধ্যে, বিভিন্ন ধরনের পরিবর্তন এবং রিফর্ম নিয়ে আসলো। সেগুলোর মধ্যে কিছু ছিল হচ্ছে ভূমি রিফর্ম, যে ভূমি জনগণের কাছে কুক্ষিগত থাকার ভূমি থাকতে পারবে না, জনগণ এমনিতেই হচ্ছে তাদের উপরে মোটামুটি খেপা ছিল, ভূমিও তার হাত থেকে নিয়ে যাবে। মানে তখন এরা আস্তে আস্তে এই মনার্সির বিরুদ্ধে দাঁড়ালো, এবং সেই সুযোগে কাজ করলো কে? কাজ করলো আয়াতুল্লাহ খামেনি।
সে জনগণকে বোঝানোর চেষ্টা করলো যে তোমরা তোমাদের এই যে নাগরিক হিসেবে যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তোমরা পাচ্ছ না, এটা তোমাদের পেতে হবে। এবং সেটা পাওয়ার মতো, সেটা দেওয়ার মতো একমাত্র সিস্টেমই হচ্ছে ইসলামিক সিস্টেম। আর ইরানে তো সব সময় ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে বা এই অঞ্চলে মুসলিম বিশ্বের বা স্টাডি করার, বিশেষ করে ইসলামিক স্টাডি যদি বলি, বা হচ্ছে মুসলিম স্কলার তৈরি করার যে জায়গা, তার মধ্যে একটা 4-5টা যে জায়গা এই মধ্যপ্রাচ্যে ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা। তারা স্টাডি করতে প্রচুর। তখন সে আস্তে আস্তে ইরানের মধ্যে ব্যাপক পপুলার হতে শুরু করে। তারপরে তাকে কি হয়, দেশদ্রোহী বলে জেলে ঢুকানো হয়। ভালো কথা, জেলে ঢুকানো হয়। তখনকার কথা চিন্তা করুন, 54 সাল 55 সালের কথা। জেলে ঢুকায়, জেলে ঢুকে কি হয়, তাকে মেরে ফেলে না। ওই সময় কিন্তু প্রচুর ইরানে এরকম হয়েছে যে বিরোধী নেতাদেরকে মেরে ফেলা হয়। এবং ইরানের এই যে সেই সময় ইরান 57 সালের দিক থেকে ইরানে সাবাক সাজেমানি ইত্তেলাত ভে এমনিয়াতি কেসবার, ইরানের এই সাবাক নামে একটা গোয়েন্দা সংস্থা তৈরি করা হয়। এই গোয়েন্দা সংস্থাটা রেজা শাহের আমলে, মোহাম্মদ রেজা শাহের আমলে এই গোয়েন্দা সংস্থাটা অত্যন্ত শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা ছিল। কিন্তু এই গোয়েন্দা সংস্থা তৈরি করেছে কি, সিআইএ এবং মোসাদ। রেজা শাহের জন্য, মোহাম্মদ রেজা শাহের জন্য এই গোয়েন্দা সংস্থাটি তখন তৈরি করা হয়। দেখুন, মোহাম্মদ রেজা শাহকে সিআইএ মোসাদ এনে বসানোর পরে সে বলে যে তেল তোমাদের জন্য উন্মুক্ত, MI6ও আছে এটার সাথে, তেল তোমাদের জন্য উন্মুক্ত। তারপরে জনগণের মধ্য থেকে একটা অংশ তার বিরুদ্ধে দাঁড়ায়। সেই অংশটার নেতৃত্ব দেন হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তাকে এই সিআইএ এবং মোসাদের সরাসরি নিজের হাতে পরিচালিত এই গোয়েন্দা সংস্থা সাবাক গ্রেফতার করার পরে তাকে জেলে রাখে। জেলে রাখার পরে সেখান থেকে পাঠানো হয় কোথায়, তুরস্কে। সেই সময় তুরস্কে হচ্ছে সামরিক শাসন চলছে, পাঠানো হয় তুরস্কে। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান কে, একজন সামরিক কর্মকর্তা। কার দ্বারা পরিচালিত, সিআইএ এবং মোসাদের দ্বারা পরিচালিত। পাঠানো হয় তাকে তুরস্কে পাঠিয়ে তাকে তুরস্কে রাখা হয় অনেকদিন। তুরস্কে রাখার পরে আস্তে আস্তে তার সাথে এই তুরস্কের MIT, যেটা তুরস্কের গোয়েন্দা সংস্থা, তাকে পুরোপুরি তুরস্কের গোয়েন্দা সংস্থা হাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কন্ট্রোল থাকে মোসাদ এবং সিআইএর। এরপরে প্রথমে তাকে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না, শুধুমাত্র তার ছেলের সাথে চিঠি আদান প্রদান করতে দেওয়া হয়। বিভিন্ন জিনিস, তার কষ্টের কথা, ভালো কথা, সুখ দুঃখের কথা লেখালেখি করে। অবশ্যই সেই চিঠি গোয়েন্দা সংস্থাগুলো পড়ে। তারপরে কি করা হয়, তার সাথে ওই তার যে ইরানে তার সাথে যাদের যোগাযোগ বা যারা তার সাথে হচ্ছে যোগাযোগ রক্ষা করতো তার আশেপাশে, তাদের সাথে দেখা করতে দেওয়া হয় তুরস্কে বসে। অনেকদিন তুরস্কে থাকে, তুরস্কে বসে তার সাথে দেখা করতে দেওয়া হয়। তাদের জন্য একটা অফিস নেওয়া হয়, সেই অফিসে তিনি তাদের সাথে একটা নির্দিষ্ট সময় পর পরে বৈঠক করেন। তারপরে তুরস্ক থেকে পাঠানো হয় তাকে ইরাকে। তারপরে ইরাক থেকে তিনি হচ্ছে আরো কাছ থেকে হচ্ছে ওই দেশের মধ্যে যে তার পক্ষের যারা, এদেরকে নেতৃত্ব দেন সরকার বিরোধী বিক্ষোভে। পরবর্তীতে সেখান থেকে তাকে পাঠানো হয় ফ্রান্সে, নির্বাসন, এগুলো কিন্তু নির্বাসন, তাকে পাঠানো হয় ফ্রান্সে। তিনি ফ্রান্সে থাকেন। ফ্রান্সে থাকাকালীন এই যে ইসলামী বিপ্লব যেটা 1979 সালে, সেই বিপ্লবে পুরোপুরি নেতৃত্ব দেওয়ার পরে সেখান থেকে তিনি চলে আসেন ইরানে। তো এই যে কাজগুলো, এই কাজগুলোতে গোয়েন্দা সংস্থা কার জন্য কাজ করছে, সবগুলোর জন্য, একজনকে সরিয়ে আরেকজন। মোসাদ, সিআইএ, MI6 তাদের কথা ছিল যে ঠিক আছে তুমি ক্ষমতায় আসবা, কিন্তু তেল গ্যাসের উপরে হাত দিবে না, এর বাইরে যা করো। সমস্যা হচ্ছে যখন সে তেল গ্যাসের উপর হাত দেওয়া শুরু করেছে, তখন তাদের উপর আক্রমণ বেশি হচ্ছে। এখন এই পরিস্থিতিতে ইরানের মধ্যে এই গোয়েন্দা সংস্থাগুলো যে এত সিরিয়াসলি কাজ করে, যে আপনি এই যে গত পরশুদিন এবং আজকেও ইরানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের সামরিক বাহিনীকে
এবং আমাদের এই যে বিপ্লবী গার্ডকে আমরা ডিসেন্ট্রালাইজ করেছি। সেন্টার থেকে, সেন্ট্রাল কমান্ড থেকে কোনো কমান্ড না আসলেও তারা যেই এলাকায় আছে সেই প্রাদেশিক পরিচালনা পরিষদ তাদেরকে পরিচালনা করবে, তারা সেখান থেকে সিদ্ধান্ত নেবে। এখন এই যে প্রাদেশিক পরিচালনা পরিষদ যেগুলো বা পরিচালনা কমিটি যেগুলো বা কমান্ড সেন্টার যেগুলো, সেগুলোতে আসলে ইরানপন্থী কেউ বসে আছে কিনা, নাকি মোসাদ, সিআইএ, MI6 এর কেউ বসে আছে, আপনি জানেন না, আমিও জানি না। এরকম একটা পরিস্থিতি। দেখেন কয়েকদিন আগে ইরানের এই যে কানিনি একটা কথা ছিল, ইরানের একজন ঊর্ধ্বতন জেনারেল, যিনি, যার ব্যাপারে বলা হচ্ছে যে অনেকগুলো আক্রমণে অনেকগুলো নেতা মারা যান, সেই নেতাদের আশেপাশেই তিনি ছিলেন, তাদের সাথে বৈঠক করতেছিলেন, প্রত্যেকবারে তিনি মৃত্যু থেকে কি হয়, মৃত্যু থেকে তিনি মুক্ত হন বা বেঁচে যান। সে কি মোসাদের এজেন্ট কিনা বা মোসাদের হচ্ছে চর কিনা, এরকম কথাবার্তা। যদিও বড় বিষয় হচ্ছে যে আসলে সে ওই সমস্ত যুদ্ধে, ওই সমস্ত আক্রমণ থেকে বেঁচে যান কিনা তার তো কোনো প্রমাণ নাই। এই যে ধরেন খামেনেইকে যে আক্রমণে হত্যা করা হলো, সেই আক্রমণে খামেনাইয়ের সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকে তিনি আসলেই ছিলেন কিনা এটার তো প্রমাণ নাই। কারণ হচ্ছে ইরানের পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে বলা হয় নাই যে তিনি ওই বৈঠকে ছিলেন এবং সেই বৈঠকের পরে তিনি চলে গেছেন। আমি দেখলাম বাংলাদেশে কিছু পত্রপত্রিকায় তার ব্যাপারে এরকম লেখা হয়েছে যে তাকে মানে গ্রেফতার করে, তাকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেছে। আমি জানি না, আমি এই সমস্ত খবর দেখি নাই এখনো পর্যন্ত যে আসলে এরকম কোনো কিছু ঘটেছে কিনা। কিন্তু যেই বিষয়টা এখানে, সেটা হচ্ছে যে আসলেই ইরানের মধ্যে, ইরানের সরকারের মধ্যে, ইরানের গোয়েন্দা সংস্থার মধ্যে, ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক পরিমাণে এই বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, সিরিয়াসলি কাজ করে। যে কারণে ইরানে এখন অমুকের বিরুদ্ধে লড়াই করছে, সমুকের বিরুদ্ধে লড়াই করছে, এখানে নতুন একজন যখন আসবে, সে আসলে কার পাপেট, কার হয়ে আসবে, আপনি আমি কেউ জানি না, আপনি আমি কেউ জানি না। হয়তো এরকমও হতে পারে যে ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে না, কিন্তু যে ক্ষমতায় আসতেছে বা যে সামনে আসতেছে, সে নিজেকে হচ্ছে রিফর্মিস্ট বলল, নিজেকে মডারেট বলল, এবং আমেরিকা ইসরায়েলের সাথে একত্রে যে না, আমেরিকা ইসরায়েলের সাথে আমাদের হচ্ছে বক্তব্যে বা ভাষণে বা বয়ানে আমাদের সাথে শত্রুতা থাকবে, কিন্তু বাস্তবিক অক্ষে আমরা তাদের সাথে শত্রুতা করব না। ইরানের অর্থনৈতিক উন্নতির জন্য, ইরানের অগ্রগতির জন্য ইরানের তেলের কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির কাছে ছেড়ে দিতে হবে। হয়তো দেখা গেল যে না, আমি দেশের মধ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলো কিভাবে হচ্ছে আমেরিকা ইসরায়েলের বা আমেরিকা ব্রিটেন ফ্রান্সের কোম্পানির উপরে ছেড়ে দিই, তাহলে একটা কনসোর্সিয়াম হোক, এই কোম্পানিগুলো মিলে ইরানের একটা কোম্পানির সাথে হচ্ছে একটা কি বলে যৌথ একটা কোম্পানি গঠন করুক, সেটার কাছে ছেড়ে দিই। এরকম কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। ইরান সম্পর্কে এখনো পর্যন্ত যত ধরনের হচ্ছে ভবিষ্যৎবাণী থাকবে, কোনো ভবিষ্যৎবাণীকে হচ্ছে মানে গোনায় ধরার সুযোগ কম। কারণ এই অঞ্চলে ইরানকে, ইরানের সাথে লড়াই করার জন্য, ইরানকে কি বলে নিজেদের কবজায় নেওয়ার জন্য, শেষ করার জন্য বলতেছি না, নিজেদের কবজায় নেওয়ার জন্য বহু বছর ধরে প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে। এবং সেই প্ল্যান পরিকল্পনায় কোন ব্যক্তিকে কিভাবে আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে কাজ করে করে হচ্ছে সাজানো হয়েছে, তৈরি করা হয়েছে, আপনি আমি জানি না। এজন্য ইরানের এই যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হতে পারে, যুদ্ধে রেজিম চেঞ্জ হবে কিনা, তারপরে রেজিম চেঞ্জ হলে কি হবে, না হলে কি হবে, এই জিনিসগুলো আমাদের আলোচনার উপরে রাখতে হবে। এখন রেজিম চেঞ্জ হবে কিনা, ট্রাম্প এবং ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রণালয় অলরেডি গতকালকের থেকে তাদের হচ্ছে এখন কথা হচ্ছে রেজিম চেঞ্জ আমাদের জন্য দরকার নেই। বলতে কি, এই যে ইসলামিক রিপাবলিককে ধ্বংস করা, যে ইসলামিক রিপাবলিক সিস্টেমটাই থাকবে না, ইমাম থাকবে না, ইমামের অধীনে বিপ্লবী গার্ড থাকবে না। ইরানে আপনারা জানেন যে ইরানে হচ্ছে সেনাবাহিনীও আছে, বিপ্লবী গার্ডও আছে। সেনাবাহিনীর কাজ হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করা, বিপ্লবী গার্ডের কাজ হচ্ছে এই যে ইমামকে এবং ইমামের অধীনে যে সমস্ত সরাসরি ইমামের পরিচালিত যে জিনিসগুলো সেগুলোকে রক্ষা করা। বিপ্লবী গার্ড তো এটার জন্য, বিপ্লবকে রক্ষা করা।